বাংলার ইতিহাস মানেই মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে প্রত্যেক বাঙালিকে ঘুরতে যাওয়া উচিত এবং ইতিহাসকে প্রত্যক্ষ করা উচিত। তাই কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন পথে মুর্শিদাবাদ পৌঁছে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে নেব। একদিনের জন্য মুর্শিদাবাদ ফ্যামিলি ট্যুর কেউ প্ল্যান করছো, সেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তার নিজের সুবিধার জন্য। এই যে গেটটা আমরা ক্রস করে প্রবেশ করলাম, এটা কিন্তু মুর্শিদাবাদের মেন গেট, মানে মুর্শিদাবাদের প্রবেশদ্বার একে বলা হয় এবং এর নাম হচ্ছে ট্রাইপোলা গেট। এটি তৈরি করে মুর্শিদ কুলি খায়ের জামাই সুজাউদ্দৌলা। আমরা স্টেশনে পৌঁছে 10 জনের জন্য একটা অটো ভাড়া নিলাম, সারাদিনে 800 টাকায়, সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত ঘোরাবে। যাই হোক, আমরা প্রথম স্পট এবং মুর্শিদাবাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং জায়গা যেটা, সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। ভিডিওতে বিভিন্ন গাইড আলোচনা করব এবং প্রয়োজনীয় জিনিসগুলোই শেয়ার করব। হাজারদুয়ারির ভেতরে প্রবেশ মূল্য 25 টাকা পার হেড। এই যে আমাদের সব টিকিটগুলো কাটা হয়েছে কাউন্টার থেকে। সোজা বাদিকে দেখা যাচ্ছে হলুদ রঙের, সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, আর ডান দিকে দেখা যাচ্ছে সাদা রঙের, এটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া একটা দুর্গ ছিল, আর এটা হচ্ছে বিচারখানা ছিল। হাজারদুয়ারি কিন্তু বিচারখানা, জানো তো? হাজারদুয়ারিতে কতগুলো ফলস আছে, তো দরজা আছে অনেকগুলো, 100টা ফলস দরজা আর 900টা হচ্ছে রিয়েল দরজা। প্রসঙ্গত বলে রাখি, অনেকেই মনে করে সিরাজউদ্দৌলাই হচ্ছে এই হাজারদুয়ারির নির্মাতা, কিন্তু কথাটা সম্পূর্ণরূপে ভুল। হাজারদুয়ারি নির্মাণ কার্য সম্পন্ন হয় নবাব নাসিম হুমায়ুন শাহের শাসনকালে, যিনি ছিলেন মীর জাফরের বংশধর। কোনটা প্রবেশ পথ? আগে উপরে সবাই যাই। মিউজিয়ামে প্রবেশ করার সময় কিন্তু মোবাইল এবং ডিজিটাল সব ইনস্ট্রুমেন্ট জমা রাখে, সুতরাং ভেতরের কোনো কিছু যাতে ক্যাপচার কেউ না করতে পারে। সুতরাং সেখানে তো আমরা কিছু করতে পারলাম না। এবার হাজারদুয়ারির ভেতর ঘুরে এসে বাইরে ইমামবাড়ার দিকে যাচ্ছি। এটা হচ্ছে 17 ফুটের কামান। হ্যাঁ, এই কামানটা একবার ফায়ার করার পর ব্যান্ড করা হয়েছে। এটা হয়তো খারাপ হয়ে গেছিল একবার ফায়ার করে। না না, খারাপ হয়নি, এমনি রেখে দিয়েছে। মারা গেছিল না, অনেক লোক মারা গেছিল। তো বলে রাখি, ইমামবাড়া কিন্তু এখন বন্ধ থাকে, বছরে একটি দিন, শুধু মহরমের দিনই এটা খোলা থাকে। এই যে যেই জায়গাটা আমরা এখন ঘুরে বেরোলাম, মানে হচ্ছে হাজারদুয়ারি, এবং হাজারদুয়ারির সাথে যে ইমামবাড়া সংলগ্ন এলাকাটা, এটাকে টোটালি একসাথে বলা হয় কিলা নিজামাত এলাকা। হাজারদুয়ারি থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে রওনা হলাম, সেটি হলো আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। আমাদের গাইড কিছু বলছে, সেটা আগে শুনে নি। স্কুলটার নাম নবাব বাহাদুর হাই স্কুল। মির্জাপুরে করা বিয়ে হয়েছিল বলেন তো 3টে। ওর যে দ্বিতীয় স্ত্রী ছিল মুন্নি বেগম, রত্নের দাম করা বাইজি। তখনকার সময়ে এই স্কুলকে 90 লক্ষ টাকা দাম করেছিল এবং স্কুলটির নাম দিয়েছিল নবাব বাহাদুর। এই স্কুলে কিন্তু কোনো ফিজ লাগে না, সব বলছে স্টোরি। এই যে স্কুলটা আমাদের কি বেনিফিট হচ্ছে এই অটোতে এসে জানেন? অটোতে আমরা খুব তাড়াতাড়ি 10-12 জন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছি। অটো ড্রাইভার আমাদেরকে প্রত্যেকটা স্পট সম্পর্কে গাইড করে দিচ্ছে, আমাদের কিন্তু আলাদা গাইড নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার এই স্পটটা সম্পর্কে সংক্ষেপে বলি। এটি হলো আজিমুন্নিসা বেগমের সমাধি, এবং সমাধিটা জীবন্ত অবস্থায় তাকে দেওয়া হয়েছিল। আর আজিমুন্নিসা বেগম ছিল মুর্শিদ কুলি খায়ের একমাত্র কন্যা এবং সুজাউদ্দৌলার স্ত্রী। নিচে আছে কেন তাকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করা হয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন সবার মনে। এর কারণটি আমি সংক্ষেপে বলি। আজিমুন্নিসা বেগমের একটি কঠিন মানসিক ব্যাধি ছিল, যার নিস্তারের জন্য যে ওষুধ ব্যবহার করা হতো সেটা ছিল কলিজা বা হার্ট থেকে উৎপন্ন, এবং সেটা শিশুদের। এটা হচ্ছে সেই কবর আপনারা দেখতে পাচ্ছেন। এই রোগ থেকে দীর্ঘদিন পর নিস্তার পেলেও কলিজা খাওয়া একটা অভ্যাসে পরিণত হয় এবং সকল শিশুদের হত্যা করতে থাকে। এবং তখন মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তার কন্যাকে হত্যা করে এবং এখানে কবর দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তী স্পটের দিকে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছ সবাই কবরস্থান। তো এটা কিন্তু খুব বিখ্যাত একটি কবরস্থান। এখানে সমস্ত কবর একই পরিবারের থেকেই এসেছে। তো বলি, এটা হচ্ছে জাফরগঞ্জের কবরস্থান। কবরস্থানে মীর জাফরের সমস্ত বংশধররাই কবরস্থ আছে। এখানে মোট 1100টির বেশি কবর দেওয়া হয়েছে। এটা একটি বিশাল এলাকা জুড়ে রয়েছে। এবার সমগ্র কবরস্থানটা ঘুরে ভিডিও করছি, সবাই দেখো।
এটা মেন গেট এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, যেটা এখন পুরো ভগ্ন অবস্থায় রয়েছে। বাড়ি, এটা হচ্ছে মেন গেট, প্রবেশ নিষেধ। তো ছাগলটা প্রবেশ করেছিল। বাই বাই মির্জাফরের বাড়ি, বিশ্বাসঘাতক মির্জাফর। দেখতে দেখতে আমরা পরবর্তী দর্শনীয় স্থান, যেটির নাম হলো নাসিপুর আখড়া, সেখানে চলে আসলাম। কি সব জায়গায় ঠিকই যেখানে দেখা যাচ্ছে 22 ঘন্টা পুরোপুরি সোনার কাজ করা রথ, 80 টাকা দামের গাড়ি আছে মির্জাফরি বংশের দাম না, 16 টাকা দামের খাট আছে নবাবী আমাদের গুরুদেবের খাট, 1 পয়সা দামের পাখা, 12 লক্ষের তালা, নবাব রাজা মহতদের বৈঠকখানা, 700 মানুষের রান্নার বাসন নবাবী পেয়ে দেখলো বাইরে। আর একটা সাইড আছে, সেখানে দেখানো হবে রূপোর দরজার উপর সিংহাসন, সোনা রাধাকৃষ্ণ বেলবাড়ি ঝাড়, গুরুদেবের সিংহাসন, রাসের সরঞ্জাম, যাত্রা স্থির, জগন্নাথ দেবের মন্দির, রঘুনাথের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, চন্দন কাঠের লক্ষ্মীনারায়ণ, এছাড়াও আর জিনিসকে দেখায় বোঝায় গাইড করি, যদি বলেন তাহলে যাবো। আছে পিতলের রথ, একটা কাঠে 150 বছরের পুরো রথ, দেখে দেখে তিনটে রথ আছে। হ্যাঁ, কি বৈশিষ্ট্য কি বলুন। এখানে 3 খানা রথ আছে, ভিতরে ঢুকে যাও একটু ভাই, ভিতরে ঢুকে যাও। ভিতরে দুটো আছে, একটা নিম কাঠে। ক্যামেরার সামনে চলে আসিস না রে। আচ্ছা রাখো। একেবারে বহু পুরনো আছে। আচ্ছা আপনাদের আমি বলি এবার। এখানে কটা রথ? দুটো, ভিতর একটা নিম কাঠ, এটা কিন্তু মাথাটা এই রথে। শুনবেন দাদা, এই রথগুলোকে রথের 10 দিন আগে, এই সামনে মাসে কিন্তু রথ, এই রথগুলোকে রথের 10 দিন আগে লেবার দিয়ে আমরা বের করবো বাইরে, বের করে পরিষ্কার করবো। পরিষ্কার করে আমরা 5টা রথে 5টা মূর্তি কিন্তু বসাই। কোনোটাই জগন্নাথ, সুভদ্রা, বলরাম, কোনোটাই রাধাকৃষ্ণ, কোনোটাই মদনমোহন, কোনোটাই লক্ষ্মীনারায়ণ হয়ে সাজিয়ে আমরা বের করি। এই রথগুলো বেরিয়ে যাবে কোথায়? আপনারা জগৎ সেট দেখতে যাবেন, জগৎ সেটের বাড়ি পার হয়ে সোজা নদীর ধার পর্যন্ত রথগুলো যায়, পূজা আর্চা করে ফিরে আসে। তবে যেটা রূপোর উপরে সোনার কাজ করা সেটা নিয়ে চলে আসা হতো, বাকিগুলো রেখে দেওয়া হতো। এখন সবগুলোকে টেনে নিয়ে চলে আসি, আবার উল্টো রথের দিন বের করি। রাজবাড়ি আছে সামনে, রাজবাড়ির গুরুবাড়ি এটা, রাজবাড়িতে একটা রথ, আমাদের 5টা, 6টা রথ একসঙ্গে বেরোয়। সেদিন টিকিটও লাগে না, কাউন্টার বন্ধ করি, লাইট দিয়ে ভালো করে সাজানো হয়, মানুষ যারা যেখান থেকে আসুন এখন প্রসাদও পায়, রথের মেলা দেখতে পায়। ঠিক আছে, নাম বলবো শুনবেন সবাই। এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ, মহন্ত লক্ষণ দাসের আশ্রম। জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ, পাশে মির্জাফরের বাড়ি, আমাদের গেট থেকে পায়ে হাঁটা পথ 5 মিনিট। যে বাড়িতে নবাব সিরাজকে খুন করা হয়েছে ওই বাড়িতে কিন্তু পাবলিক অ্যালাউ করে না। ওনারই নাম অনুসারে গ্রামটার নাম হচ্ছে জাফরগঞ্জ। ওনারই জেনারেশন নবাব হাসান আলী মির্জা একটা গাড়ি কিট করেছেন, ভেতরে দেখাবো, যার দাম হচ্ছে 80 টাকা। এটাই হচ্ছে সর্বপ্রথম মন্দির। এটা হচ্ছে সর্বপ্রথম মন্দির, প্রথম গুরুদেব লক্ষণ দাস আচার্য। আমি খুলে দিই, দাঁড়াও এটা খুলে দিই। ইনি হচ্ছেন সর্বপ্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস, ওনার হাতে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ পঞ্চনাথ। ঠিক আছে, আশ্রমের সব থেকে পুরো মন্দির এটা, 350 বছর বয়স হল আশ্রম। তবে এখন যিনি গুরুদেব আছেন এনার বয়স মাত্র 35 বছর, 13 নম্বর উপরে। এগুলো নবাবী আমাদের বাসন। ঠিক আছে, এই বাসন পদ্ধতি রান্না হতো আশ্রমে। এইগুলো দেখবে, এইগুলো দিয়ে বিভিন্ন সব রান্না হতো। ঝুলন রথ, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, অন্নকূট, লক্ষ্মী পুজোতে রান্নায় পুজো হয়ে গেল বৈশাখ মাসে। ঠিক আছে, তবে এগুলো বাতিল করেছি, এগুলো আর ব্যবহার করি না। নতুন বাসনে রান্না করে মানুষকে আমরা খাওয়াই। পুরনো বাসনগুলো দেখবেন, এগুলোই হচ্ছে 150 বছরের পুরনো, এগুলো দিয়ে রান্না হতো আগে, এখন বাদ। যিনি সেই ঘাটে ছয় করতেন এনার নাম মহন্ত ভগবান দাস আছেন। তিনি যখন আশ্রমের দায়িত্বে হাসান আলী মির্জা নবাব, নাকি একটা গাড়ি কিট করেছেন দেখাবো। নবাব হাসান আলী মির্জা একটা জমিদারি বন্দোবস্ত হয়েছিলেন, যার থেকে আশ্রমের স্বর্ণমূর্তি করেছেন এনার হাতের 22 ঘন্টা পূর্ব, সোনা রাধাকৃষ্ণ, সোনা রামলক্ষ্মণ সীতা দেখাবো। ঠিক আছে, সর্বশেষ কাজ করে গেছেন আশ্রমের জন্য, সেটা হচ্ছে 1.5 জমি। যার থেকে আশ্রম করে তখন লেখা ছিল পাখা ধরে যেতে টানবে। তাহলে এর দাম কত ছিল? দাম কত ছিল? 16 কত সালে? 1890। 16 টাকা, এখন 10 লক্ষ টাকার সমান। যে মূর্তিগুলো রাখা আছে এখানে, এগুলো গুরুদেবদের মূর্তি, দেহ রেখেছেন, মূর্তি বানিয়ে রেখেছি আমরা। সর্বপ্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস, একদম ওই যে কোনায়। ঠিক আছে, প্রথম গুরুদেবের ওটা মূর্তি, বাকিগুলো গুরুদেবের মূর্তি। এইগুলো ডেল লাইট আশ্রমে যখন ইলেকট্রিক ছিল না, এগুলো জ্বলতো রেড়িতে রেখে শুনতেন নয়। একই বডিতে রাধাকৃষ্ণ পাথর কেটে করা আছে, এটা সোনার কাজ করা মূর্তি দেখাবো। রাম, লক্ষণ, সীতা, এটাও সোনার কাজ করা মূর্তি ভেতর আছে দেখাবো। এইগুলো ঝাঁটা বা চাকি মানুষ হাতে ঘুরিয়ে মার ভেঙেছে, তার তখন ইলেকট্রিক ছিল না, এগুলো লকার। সোনার কাজ করা কিন্তু ভালো লক্ষ্য করবে, সারাটা বছর ধুলো পাচ্ছে। রথের 1 সপ্তাহ আগে এটা আমরা স্বর্ণকারকে দিয়ে পরিষ্কার করা। এই রথটাতে সোনার কাজ করা আছে, উপরে অংশে সোনার কাজ ভালো লক্ষ্য করো। আষাঢ় মাসের রথের 1 সপ্তাহ আগে এটা আমরা স্বর্ণকারকে দিয়ে পরিষ্কার করা, সারাটা বছর ধুলো খাচ্ছে। ঠিক আছে, রথের 1 সপ্তাহে পরিষ্কার করা হবে এবং থানায় গিয়ে পারমিশন করতে হয়, তবেই রথটা কিন্তু বেরোয়। ঠিক আছে, পুলিশ অফিসাররা বের করে। এই রথে বসে রাধাকৃষ্ণ, পরের রথটা চন্দনকার বলে, ওই রথে বসে লক্ষ্মী নারায়ণ। লক আছে তালাটা, টেবিলের পর একটা ল্যাম্প আছে, উপর দিয়ে তেল ঢালা হতো, পাইপ লাইন দিয়ে তেল আসতো নিচে। নিচে একটা চাকা আছে, পাওয়ার কমানো মানুষ, উপরে সূর্য জ্যোতি গাছ ছিল লাইট, এটাকে বলা হয় নবাব মহন্তদের বৈঠকখানা। কে এখানে কোন নবাব বৈঠক করতো এখানে? One eternity later.
কোন নবাব বৈঠক করতো? এমন এক গাইড নিয়েছি দ্বিতীয়বার রিপিট করে না। গাড়িটার নাম কি? রয়্যালস রয়েস নাকি না রয়্যালস রয়েস? গাড়ি দেখানো হচ্ছে, গাড়িটার নাম বেবি অস্টিন মোটরযান, 1905 এর গাড়ি। এবার মন্দিরে রঘুনাথ রথ মন্দির থেকে বেরিয়ে পরবর্তী স্পটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নরসিংপুর রাজবাড়ি, রাজা দেবী সিং এর বাড়ি। এই রাজা ছিল হচ্ছে নবাবের খাজনা আদায় করতো, যারা খাজনা দিতে পারতো না তাদের বিচার করে ফাঁসির অর্ডার হতো, ফাঁসি দিত। এটা হাজারদুয়ারির মতোই তো দেখতে। হ্যাঁ, মানে কারণটা? এর কারণ হচ্ছে এর বহুত টাকা পয়সা। এই ভেতরে বাইজি নাচ দেখতো, লখনৌ থেকে নাম করা বাইজি আসতো, ওই গার্ডেনে নাচ দেখতো, তখন তার ডিমান্ড ছিল 5,000 টাকা। এই বাড়িটা যখন তৈরি করে রাজা তখন হাজারদুয়ারির মডেলটাকেই নিয়েছিল এই বাড়িটা। এটা হলো নাসিপুর রাজবাড়ি, মানে রাজা দেবী সিংহের বাড়ি। এখানে রাজা দেবী সিংহ কিন্তু উত্তর ভারত থেকে এসেছিল এবং এখানে রাজকার্যের কিছুটা তার দায়িত্ব দেওয়া হয়েছিল। নবাব তাকে দায়িত্ব দিয়েছিল ট্যাক্স কালেক্ট করতে। তো ভেতরে আমরা যাব না, আমাদের কাছে টাইমের শর্টেজ আছে। ভেতরে দেখার মতো বড় একটি রথ আছে। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, এই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি। এর কাছ থেকে সবাই সুদে টাকা নিত, আর সুদের টাকায় লালে লাল হয়ে যেত। দেখতে পাচ্ছেন এর বাড়িটা, তবে এটা মডিফাই করা হয়েছে। সো আমাদের টিকিট হয়ে গেছে, আমরা এই ঐতিহাসিক জায়গাটা এখন ভ্রমণ করব। টিকিট দেখে নিচ্ছেন? হ্যাঁ, টিকিট এখন চলুন, থাকুন আমার সাথে, দেখতে থাকুন সুন্দর সুন্দর জগৎ শেঠ ওরফে মাতব চাঁদ। এই আমরা প্রবেশ করলাম। সুন্দর জায়গাগুলো, সাদা পাথরের। হ্যাঁ, কি জগৎ ছিল পুরো বাংলা বড়, কোনো রাজার মতো ছিল না। হাউস অফ শেঠ, এটাই ছিল ব্যাংক নাসিপুর। যাওয়ার জায়গা কি এদিক দিয়ে? না গো, সে 50 টাকা করে আজ সকাল থেকে কত বেরোলো জানেন? কি ক্যামেরা এলাম নেই? কিছু বললো না তো? জিজ্ঞাসা করলাম, কিছু বললো না। এখানে ছেড়ে চলে যাচ্ছি জগৎ শেঠের বাড়ি, এবং এটা ছিল ব্যাংক। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। এটা জগৎ শেঠেরই একটা বাগান বাড়ি, আমোদ প্রমোদের জায়গা। এ সম্পর্কে ভিডিও আলাদাভাবে আনবো, কারণ এখানের ভিডিও হাজারদুয়ারির মতোই সম্পূর্ণ দিন কেটে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে। এটা হচ্ছে কাটরা মসজিদ। মুর্শিদাবাদ ভিজিটের পর সবচেয়ে ভালো লেগেছে আমার পার্সোনালি এই মসজিদটাকে। দারুণ লাগছে এই কাশফুলগুলো। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে পবিত্র জায়গা। এবার আমি কিছু কথা শেয়ার করি। কাটরা কথার অর্থ হলো জনবহুল বাজার, অর্থাৎ এই মসজিদটি জনবহুল বাজারের ওপর তৈরি হয়েছে। আর এটি তৈরি করেছিল নবাব মুর্শিদ কুলি খান, যিনি ছিলেন বাংলা, বিহার, ওড়িশার প্রথম নবাব। এরকম আর্কিটেক্টের ডিজাইন করতো কি করে তখনকার যুগে? রেডিয়াস, ডায়ামিটার সব কিন্তু একদম অ্যাকুরেট। হ্যাঁ, এটা ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, কালারটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, পুরনো কিন্তু হেভি লাগছে, ন্যাচারাল লাগছে না। ও চারিদিকটা ভিডিও করে দেখাই, দারুণ লাগছে জায়গাটা। দারুণ। কোন ফিল্মে শুটিং আছে বলতো? কোন বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে না।
এটা একটা দারুণ জায়গা, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। মুর্শিদ কুলি খাঁ অ্যাকচুয়ালি খুব ভালো সম্রাট ছিল, নবাব ছিল, এটা আমরা জানি। তিনি কিন্তু মানুষের জন্য কাজ করে গেছেন। এই যে সিঁড়ির যেখানে এসছি এটা হচ্ছে পূর্ব প্রান্ত। এই সিঁড়ির তলায় কিন্তু তিনি সমাধিস্থ হয়েছেন, কারণ তার ইচ্ছা ছিল মৃত্যুর পর তাকে ওখানেই কবর দেওয়া হোক যেখান থেকে সাধারণ মানুষ চলাচল করে, তার তলায়। সবাই একটা জায়গায় দাঁড়াতো, সবাই একটা জায়গায় দাঁড়া। এটা এটা এত ভালো স্পট, সবাই এই জায়গাটা দাঁড়িয়ে যা। এখানেই বিয়ে দেবো তোর। হ্যাঁ দারুণ হবে। স্যার আমি বিয়ে করবো এই জায়গাটা থেকে, বিয়ে করবো, লজ্জা করে না এই কথা বলতে? কি স্যার আপনার সঙ্গে কি লজ্জা। এই সমগ্র মসজিদটা কিন্তু চুন সুরকি দিয়েই তৈরি হয়েছিল এবং এখানকার আর্কিটেকচার কিন্তু অসম্ভব কাজ করে গেছে। এই যে পুরো বড় জায়গাটায় 2000 জন একসাথে নামাজ পড়তে পারতেন। ঠিক আছে, এবার ভেতরটা ঢুকে দেখি ভেতরে কি আছে। আমি একটাই কথা বলবো, জাস্ট ওয়াও। ভেতরটা দেখো সবাই। কাটরা মসজিদ থেকে আমরা চলে আসলাম কাছাকাছি জাহানকোষ কামানের কাছে। জাহানকোষ কামানের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী। মুঘল বাদশাহ শাহজাহান এর রাজত্বকালে এটি নির্মিত হয়। খুব খারাপ বাবু। সর না তোরা, বৃষ্টি আসবে, এবার চলে যা, এবার চলে যা। বৃষ্টি আসেনি তো? বৃষ্টি আসবে, চলে যা। এই কামানটির বিশেষত্ব হলো এই কামানটি 17 ফুটের এবং এটি হলো অষ্টধাতুতে নির্মিত, যে কারণে এটা 250 বছর ধরেও এটা কোনো জং লাগেনি। বলতে বলতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এবং ঐতিহাসিক মুর্শিদাবাদ পরিদর্শন এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি কেমন লেগেছে বলো সবাই কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করো এবং নিজে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিও দেখে তোমরা এসে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।